This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এদিকে শহরে অগ্নিকাণ্ড, কালো প্রাণ। সল্টলেকের ডিএ ব্লকের দোতলা বাড়িতে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। দেবসিং গাঙ্গুলি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঠিক কি থেকে আগুন লাগলো, এত ভয়াবহ আগুন কি করে লাগলো, সেখানে কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রঞ্জিত, বেশ কিছু বিষয় তোমার নজরে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে দমকলের ব্লক বিভ্রাটের জেরেই বেশ খানিকটা বিলম্বিত হয়েছে ঘটনাস্থলে পৌঁছানো, অর্থাৎ অগ্নিকাণ্ডের যে ঘটনা ডিএ ব্লক 4 সেখানে পৌঁছতে দেরি হয়েছে এবং এমনটাই কিন্তু পরিবারের পরিজনেদের অভিযোগ। এবং গতকাল রাত ঠিক 9:45 থেকে 10টা নাগাদ এই বাড়ির 3 তলায় আগুন লাগে এবং সেই সময় বাড়িতে কিন্তু ছিলেন এই গৃহকর্তা দেবশ্রী গাঙ্গুলি এবং সেই সময় তিনি বসেছিলেন এবং যেটি আগুন লাগার কারণ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা থাকলেও দমকলের প্রাথমিক অনুমান যে তিনি সিগারেট পান করছিলেন এবং তারপরে সেই সিগারেটের আগুন থেকেই আগুন লাগলেও লাগতে পারে। তবে সমস্তটাই কিন্তু ফরেনসিক সায়েন্স অ্যান্ড ল্যাবের বিশেষজ্ঞ দল তারা আসবেন এবং আসার পরেই জানা যাবে যে আগুন লাগার সঠিক কারণটি। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ব্লক বিভ্রাটের জেরে এবং দমকলকে ডিএ ব্লকে বলা হলেও তিনি কিন্তু বিএ ব্লকে গিয়েছিলেন, এমনটাই কিন্তু স্থানীয় এবং পরিবারের পরিজনদের অভিযোগ। সেই কারণে বেশ কিছু সময় বিলম্বিত হয়। একদম রঞ্জিত, তুমি পরিবারের অভিযোগের কথা বলছো, আপনাদেরকে বরং শুনিয়ে নিই আমরা পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ সামনে আসছে। শুনুন। দমকল আসতে অনেক দেরি করেছে, 30 থেকে 35 মিনিট। তারা এসে অন্য অজুহাত দিয়েছে যে আমরা বিএ ব্লকে ঘুরছিলাম, আমাদের কাছে খবর গেছিলো ডিএ শুনতে, বিএ শুনেছি। এখন তো পুরোটাই তদন্ত সাপেক্ষ, বিশেষ কিছু আমি বলতে পারবো না, কারণ বডিটা পুলিশ নিয়ে গেছে সেবা হসপিটালে, ওখানে পোস্টমর্টম হবে। বডিটা তো নিয়ে গেছে স্কেলিটন, বডিটা 3.5 থেকে 4 ফুট হয়ে গেছে, মানে চেনার উপায় নেই, তবুও আইডেন্টিফাই করতে আমাকে যেতে হচ্ছে। আর ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি পৌঁছে গেছিলেন, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। খুবই মর্মান্তিক ব্যাপার। এখন একটা বাড়িতে ঘটনা ঘটেছে, আর আমরা এটা এনকোয়ারি হোক তারপর বলবো সব কিছু। যেটা বলছেন বিশেষ উনি একটু নেশাগ্রস্ত লোক ছিলেন, এটা বাড়ির লোকেরাই বলেছে। তা আমার মনে হয় এই ব্যাপারটা যেটা হয়েছে এটা একটু এনকোয়ারি হোক। ঘর থেকে অনেক সিগারেটের টুকরো পাওয়া গেছে, কি থেকে আগুন একটু কালকে ফরেন্সিক হয়ে যায়। এদিকে কার্তুজ কাণ্ডে গ্রেপ্তার আরো এক বিবাদীবাগের অস্ত্রের দোকানেরই আরো এক কর্মী গ্রেপ্তার। কার্তুজ পাচারের ঘটনায় প্রশ্নে পুলিশের ভূমিকা। স্টক ও রেজিস্টার দেখার দায়িত্ব কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট সেকশনের, কিন্তু নজরদারি কোথায় প্রশ্ন উঠছে। কার্তুজ পাচার চক্রের এপিসেন্টার বিবাদীবাগের বন্দুকের দোকান, এই প্রশ্নটা উঠছে কারণ কার্তুজ পাচার কাণ্ডে গ্রেপ্তার ওই দোকানেরই আরো এক কর্মী। আগে গ্রেপ্তার হয়েছিলেন দোকানের দীর্ঘদিনের কর্মী জয়ন্ত দত্ত, আর এবার দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি থেকে শান্তনু সরকার নামে ওই দোকানের আরও এক কর্মীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তকারীদের দাবি, ধৃত ফারুকের থেকে উদ্ধার হওয়া বন্দুক হাজি রশিদকে বিক্রি করেছিলেন শান্তনু। পরে ফারুককে সেই বন্দুক বিক্রি করে রশিদ। ধৃত শান্তনুর বাড়িতে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা শান্তনু সরকারের বাড়ি, আর এই বাড়ি থেকেই রাত 11টার সময় তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। শান্তনু সরকার 2004 সাল থেকে কলকাতায় বন্দুকের দোকানে কর্মরত ছিলেন, এমনটাই জানাচ্ছেন তার পরিবারের লোকজন। যদিও এই মুহূর্তে বাড়িতে কিন্তু তার পরিজনেরা রয়েছেন, তারা যেটা জানাচ্ছেন যে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তারা জানেন না। আপনি কে হন শান্তনু? আমি মা হই। আর ছেলে কি করতো, কি কাজ করতো? ছেলে এনসিদাতে কাজ করতো। মানে কি, কোন দোকান ওটা? এনসিদা বন্দুকের দোকানে। কত বছর কাজ করছিল ছেলে? 2004 থেকে। এর আগে কি কখনো পুলিশ ধরেছিল? না 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 না, কোনো দিন এরম কেস হয়নি। সূত্রের খবর,
বিবাদী বাগের অস্ত্রের দোকানের স্টকে বিস্তর করবেন। এসটিএফ এর দাবি, দোকানের স্টক রেজিস্টারের দায়িত্বে ছিলেন শান্তনু। এই পরিস্থিতিতে কার্তুজ কাণ্ডে প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে কবে কত সংখ্যক কার্তুজ বিক্রি হচ্ছে, কার কাছে কবে কি বন্দুক বিক্রি করা হচ্ছে, এমনকি দোকানে কত সংখ্যক কার্তুজ এবং বন্দুক রয়েছে তার বিস্তারিত রিপোর্ট পাঠাতে হয় পুলিশকে। আর দোকানের তরফে পাঠানো সেই রিপোর্টের সঙ্গে দোকানের বাস্তব স্টক এবং রেজিস্টার মিলিয়ে দেখার দায়িত্ব রিজার্ভ ফোর্সের অন্তর্গত আর্মস অ্যাক্ট সেকশনের। আর এবার সেই আর্মস অ্যাক্ট সেকশনের নজরদারি কোথায় তা নিয়েও কিন্তু প্রশ্ন সামনে উঠে আসতে শুরু করেছে। উনি স্টক রেজিস্টার মেনটেন করতেন না, যদিও করে থাকে তাহলে প্রত্যেকটা বন্দুক গুলি প্রত্যেকটার আপডেট কিন্তু পুলিশের কাছে থাকার কথা এবং মালিক কিন্তু সেই আপডেটটা দিতে বাধ্য। পুলিশের সমালোচনায় সরব হয়েছেন খোদ বিধানসভার অধ্যক্ষ। আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা অধ্যক্ষ মনে করি যে এটা পুলিশের ব্যর্থতা। ওসব নাটক আগে পারমিশন নিয়েছে যে দিদি এই দুটো কথা বলবো, দিদি বলে আচ্ছা ঠিক আছে যা একবারই বলবি, তারপরেও বলেছে। জীবনতলায় কার্তুজের পাহাড় উদ্ধার নিয়ে যখন তোলপাড় রাজ্য, সেই আবহে মুর্শিদাবাদে ফের উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার 3টি দেশি পিস্তল ও 7 রাউন্ড তাজা কার্তুজ। আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্যের বিষয়, রাজ্য এ ব্যাপারে সঠিক আইন শৃঙ্খলা দেখতে পাচ্ছে না এবং তার পরিণতিতে এই ঘটনা ঘটছে এবং তার প্রমাণ আমরা হাতে নাতে পেলাম। শাসক দলের কর্মী হওয়ার কারণেই তো পুলিশের কাছে ছাড় পায়। এই অদ্ভুত র্যাকেটটা যে বৈধ অস্ত্র ব্যবসায়ী, বৈধ বন্দুকের বা গুলির দোকানের আড়ালে যে র্যাকেট চলছে সেটাকে ধরেছে, সেখান থেকে একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করেছে, এ তো পুলিশ ভালো কাজ করছে। বাংলায় দিকে দিকে গুলি, বোমাবাজি, খুন, জখম, আর কত অস্ত্র মজুদ বাংলায়, বাড়ছে উদ্বেগ। সুপ্রিয় গুহ, অভিজ্ঞান নস্কর ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রীর পাকিস্তান যোগের অভিযোগে তপ্ত জাতীয় রাজনীতি। সম্মুখ সমরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জোরহাটের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। অসম মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানি নাগরিক আলী তৌকির শেখ এবং অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে ইউপিএ এবং বিএনএস এর গুরুতর ধারায় মামলা রুজু করেছে সে রাজ্যের পুলিশ। তাতে গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কোলবার্নের নাম না থাকলেও বিতর্ক থামেনি। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, আদতে ব্রিটিশ নাগরিক এলিজাবেথ ইসলামাবাদে থাকাকালীন কাজ করতেন আলী তৌকির শেখের নেতৃত্বাধীন সংস্থায়। ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট নলেজ নেটওয়ার্ক বা সিডিকেএন নামে একটি সংগঠনের হয়েও কাজ করেছেন গৌরব জায়া। হিমন্তের আশঙ্কা, ভারত বিরোধী কাজে লিপ্ত ছিল তৌকিরের সংস্থা। শ্রীমতী এলিজাবেথ গগৈ is a British নাগরিক. Being British নাগরিক, how she can participate in the election process of Assam, whether she has violated visa condition, that will be flagged to the government of India. Nobody can interfere in the electioneering. All the visuals are available there of her active election campaign for a political party, for a particular political party in Assam. লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার গৌরব গগৈয়ের পাল্টা অভিযোগ, আগামী বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝেই বিজেপির তরফে বিভ্রান্তিকর অভিযোগ তোলা হচ্ছে। আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন গৌরব। असम के सभी लोगों ने मुख्यमंत्री का चेहरा देखा और देख के ही पता चल गया कि कुछ गड़बड़ है। मुख्यमंत्री में के मन में कुछ चिंता है और वो होना स्वाभाविक है क्योंकि मुख्यमंत्री डरे हुए हैं और डर के कारण हर दिन अपनी स्थिति को वो बदलते रहते हैं। वी आर कॉन्फिडेंट ऑफ आवर पोजीशन. If they want to do an investigation, they can go ahead. We are confident of where we are. পরে খবরে আসি, এবিটি জঙ্গি তারিকুলকে ফের হেফাজতে পেল রাজ্য পুলিশের এসটিএফ। বহরমপুর মুখ্য বিচার বিভাগীয় আদালত 7 দিনের এসটিএফ এর আবেদন মঞ্জুর করেছে। এবিটি জঙ্গি নূর ইসলাম ও শরীফুলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরার জন্যই এই আবেদন। ধৃত 2 জঙ্গি এসটিএফ এর হেফাজতে রয়েছে। তারিকুল এখন জেল হেফাজতে। নূর ও সারিকুল দুজনেই জেএমবির সঙ্গে জড়িত ছিল। 2013-14 জেএমবিতে থাকার সময় নূর বাংলায় আসে, একাধিক বৈঠক করে।
কোথায় গিয়েছিল, কাদের সঙ্গে বৈঠক, সেই সব বিষয় জানতেই তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরার তোড়জোড় এসটিএফ এর।